চাকরি বাতিল মামলায় বড় আপডেট। তথ্যগত গরমিলের ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। পর্ষদে নিয়োগ ও এসএসসির সুপারিশের হিসেব মিলছে না বলেই সূত্রের খবর। কেন হিসেব মিলছে না সেই উত্তর শীর্ষ আদালতে জানাবে এসএসসি। আরো বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী সুমন মহাপাত্রের কাছে। সুমন, আর কি খবর রয়েছে, আর কি আপডেট রয়েছে? দেখো, চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে 16ই জুলাই। যে মামলার দিকে রাজ্যের অনেক চাকরি প্রার্থী, রাজ্যের কর্মরত শিক্ষকরা তাকিয়ে রয়েছেন। তার কারণ এই মামলার উপর নির্ভর করছে তাদের আদৌ পেটে ভাত জুটবে কিনা, অর্থাৎ চাকরি থাকবে কি থাকবে না। সেই জায়গায় স্কুল সার্ভিস কমিশন এখন কী করছে, যেটা শিক্ষা দপ্তর সূত্রে আমরা জানতে পারছি, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ এবং পর্ষদের নিয়োগ, অর্থাৎ যাদের সুপারিশ দেওয়া হলো এবং যারা চাকরি পেলেন তাদের মধ্যে যে তথ্যগত গরমিল দেখা যাচ্ছিল, যেটা বারবার হাইকোর্টে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে, সেই গরমিলের ব্যাখ্যা সুপ্রিম কোর্টে দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন, সেটা শিক্ষা দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। এবার সেই ব্যাখ্যায় যদি আদালত সন্তুষ্ট হয় তাহলে হয়তো চাকরি থেকে যেতে পারে। এক্ষেত্রে আবার ওএমআর অ্যাডমিসেবল হবে কিনা সেই বিষয়টাও বিচারাধীন। সবটা মিলিয়ে স্কুল সার্ভিস কমিশন কিন্তু এখন তৎপরতার সাথে কাজ করছে যাতে এই চাকরিরত শিক্ষকদের চাকরি বাঁচানো যায়। অন্যদিকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সময় কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে এখন এই যে পর্ষদের সাথে এসএসসির তথ্যগত গরমিল, তার ব্যাখ্যা সুপ্রিম কোর্টে কী দেওয়া হবে সেই মর্মেই কিন্তু কাজ করছে এসএসসি। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বলেছেন শোনাবো, পাশাপাশি শোনাবো অধ্যাপক এবং সিপিএম নেত্রী নন্দিনী মুখোপাধ্যায় তিনি কি জানিয়েছেন। বোর্ড এবং স্কুল সার্ভিস কমিশন উভয়েই যখন এই মামলাগুলো কলকাতা হাইকোর্টে চলে তখন এফিডেভিট দিয়েছিল এবং একে অপরের সঙ্গে যে এফিডেভিট দিয়েছিল তা কন্ট্রাডিক্টরি ছিল। সেই জন্য সেটার উপর ভিত্তি করে কিন্তু সিবিআই তদন্তেরও নির্দেশ হয়েছিল। নিশ্চিতভাবে তারা যা তথ্য দেবেন সে যে যখনই দিন না কেন, সেই তথ্য তার আগে দেওয়া তথ্যের সঙ্গে যদি গরমিল হয় নিশ্চিতভাবে সে আদালত তার বিচার করবেন। সবটাই ম্যাজিক চলছে না, ওই বিভিন্ন জাদু এতে যেগুলো আমরা সিনেমা থিয়েটারে দেখে থাকি, এরাও সেই রকমভাবে করছে বলে মানে আমাদের তাই মনে হচ্ছে। একটা ভয়ঙ্কর দুর্নীতিকে আড়াল করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া সম্ভব সেইটা এরা নিচ্ছে। এরা কোনোভাবে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যার ফলে এখন কোনো রকম মধ্যশিক্ষা পর্ষদ আর এরা কমিশন এরা মিলে একটা ধামাচাপা দিয়ে কিছু একটা জায়গায় এগ্রিমেন্টে পৌঁছবে, দিয়ে সেটাকে প্লেস করবে কোর্টে, এটাই দাঁড়াচ্ছে। আসি পরের খবরে। ছানি অপারেশনে অস্বস্তি বাড়ছে স্বাস্থ্য ভবনের। রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পে ছানি অপারেশন করাতে গিয়ে এখন দৃষ্টি হারানোর আশঙ্কা ক্ষতিগ্রস্তদের। মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে 44 জনের অস্ত্রোপচার হয়, তার মধ্যে চোখে সংক্রমণ নিয়ে রিওতে ভর্তি 16 জন। এদের মধ্যে অনেকেই দৃষ্টি হারানোর আশঙ্কা করছেন। চলে যাব সহকর্মী সৌরভ দত্তের কাছে। সৌরভ, এই ঘটনায় এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? দেখো দীপ, এই ঘটনায় এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তা হচ্ছে যে এই যে পুরো ঘটনাটি ঘটেছে তার জন্য স্বাস্থ্য দপ্তরের তরফে ইতিমধ্যে গার্ডেন রিচের মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হসপিটালে সেখানে ওটি কক্ষের পরিকাঠামো কী ছিল তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে যে অপারেশনের ক্ষেত্রে যে সকল সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল সেই সমস্ত সরঞ্জাম, যে সলিউশন ব্যবহার করা হয়েছিল সেই সলিউশন, সেই সমস্ত কিছু নমুনা এসএসকেএম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং একই সঙ্গে NABL অর্থাৎ ন্যাশনাল যে অ্যাক্রেডিটেশন যে ল্যাব রয়েছে সেই ল্যাবে এই নমুনাগুলি পাঠানো হয়েছে এটা জানতে যে কোথা থেকে সংক্রমণের সোর্স কী। একটা বিষয় স্পষ্ট যে একই জায়গার থেকে যেখানে 16 জন ইনফেক্টেড হলেন এবং সেখানে এমন একটা জায়গাতে পৌঁছলো যে এখনও তারা আবঝা দেখছেন, অনেকে দৃষ্টিশক্তি হারাতে পারেন সেই আশঙ্কা তৈরি হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই জাতীয় অন্ধত্ব দূরীকরণ এবং চোখের এই রাজ্যে যারা চোখের আলো প্রকল্প নামে পরিচিত সেই প্রকল্পের হাত ধরে যে ঘটনা ঘটলো সেটা কিন্তু সরকারি হাসপাতালে ছানি অপারেশনের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে অনেকের মধ্যে একটা শঙ্কা তৈরি করতে পারে। এখনো পর্যন্ত এই গাফিলতির পিছনে কে মূল দায়ী তাকে কি চিহ্নিত করা গেছে? কারণ এটা তো একটা বিস্ফোরক অভিযোগ, মানে সামান্য ছানি অপারেশন করতে গিয়ে যদি একটা মানুষের দৃষ্টি চলে যায় এটা অত্যন্ত জঘন্য একটা অপরাধ। কে দায়ী তাকে কি এখনো পর্যন্ত চিহ্নিত করা গেছে? দীপ, দেখো এই যে গাফিলতিতে না কে দায়ী বলে কিছু হয় না, এখানে কে দায়ী এবং কোন নীতি দায়ী সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে একটা জায়গায় যদি অপারেশন হয় তাহলে সংক্রমণ
সোর্স তৈরি হয় কি করে? যদি সেখানে ইনফেকশনের মতো কিছু অ্যাটমসফিয়ার থাকে, অর্থাৎ আমি যখন কারোর অস্ত্রোপচার করছি তখন আমি দেখে নেব যে সেখানকার স্টেরিলিটি মেনটেন করা হচ্ছে কিনা, অর্থাৎ অস্ত্রোপচারের থেকে কোনোভাবে যাতে সংক্রমণ না হয়। আর এখানেই চিকিৎসক সংগঠনগুলি বলছেন যে যেভাবে চোখের আলোর প্রকল্পে ছানি অপারেশনের নাম্বার বাড়ানোর পথে স্বাস্থ্য দপ্তর হাঁটছে, কোথাও কিন্তু সেটাই সমস্যার কারণ হয়ে যাচ্ছে। কারণ তারা যদি নাম্বার বাড়ানোর দিকে যান তাহলে সেক্ষেত্রে ওটি কক্ষের যে স্টেরিলাইজেশন প্রসেসের ক্ষেত্রে যে নর্মগুলো মানা উচিত, যে কতক্ষণ পর অপারেশন হবে, এবং তার জন্য যে গ্যাপ থাকা উচিত যাতে স্টেরিলাইজ না করে যাতে অপারেশন না হয়, সেটা কোথাও আপোষ হচ্ছে বলে চিকিৎসক সংগঠনগুলি মনে করছে। ঠিক, সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ।